জীবনে দুটা কথা মনে রাখবেন। এক, ঘুম আমাদের সবচেয়ে প্রিয় অভ্যাস। আর দুই, বাঙালি যদি একবার ঘুম থেকে জেগে উঠে তাহলে তাকে আর দাবায় রাখা যায় না। আমি আশফাক নিপুণ, আমি একজন ফিল্ম মেকার অ্যান্ড অ্যাক্টিভিস্ট। আমি আমার জীবন থেকেই, যেহেতু আজকের টপিকটা হচ্ছে রেনেসাঁ অফ এ নেশন, সো আমি আমার জীবন থেকেই ছোট ছোট গল্প দিয়েই আসলে বলতে পারি যে আসলে কি কি কোথায় হচ্ছে বা কিরকম। আমি যদি আমার জীবনে রেনেসাঁর কথা বলি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই আমি আমার লাইফে প্রথম প্রেমে পড়েছিলাম ইন্টারমিডিয়েটের সময়, এবং সেটা একটা দুর্নিবার একপাক্ষিক প্রেম। মানে আমার অতটা সাহস ছিল না যে আমি আসলে কাউকে গিয়ে বলবো যে আমি তাকে ভালোবাসি বা তাকে পছন্দ করি, সেটা বলবো, সেটা আমার মনে হচ্ছে না, কারণ আমার ভয় ছিল রিজেকশনের ভয়। সো আমি তখন চিন্তা করছিলাম যে কি করা যেতে পারে, মনের দুঃখে আমি নিজেই মারা যাচ্ছিলাম। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ডিসাইড করলাম যে না, এই জীবন আর রেখে লাভ কি, এই জীবনের তো আর কোনো অর্থ নাই, সো জীবনটা দিয়েই দিই। এবং সেটা প্ল্যান করে আমি আমার বাসার ছাদে চলে গেলাম আমার বন্ধুদের থেকে বিদায় টিদায় নিয়ে, এবং আমার দুই বন্ধু চলে আসলো আমাকে রেস্কিউ করার জন্য। বাট আমি ছাদে চলে গেলাম যে আমি এই জীবন আর রেখে আমার আর লাভ নেই। বাসায় কিছুই জানাই নাই তখন আমি। সো এদিকে তখন আমি অনেকটা, যেহেতু আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি জীবন মৃত্যু এত কিছু তো বুঝি না। সো ন্যাচারালি আমি যখন চিন্তা করছি যে এই জীবন রেখে কি হবে, এবং আমার বন্ধুরা আমাকে ফেরাতে পারছে না, হঠাৎ করে দেখলাম যে ছাদে আমার আম্মা আসলেন। আম্মা এসে আমাকে বললেন যে টেবিলে ভাত দিয়েছি, ভাত খেতে আসো। আমি সুর করে আম্মার পিছু পিছু গিয়ে নেমে গেলাম। এবং তখন আমি চিন্তা করছিলাম যে না, বিলে বসে খুব অকওয়ার্ড হবে, কারণ আমার মা তখন অলরেডি আমার বন্ধুর বরাতে জেনে গেছেন যে আমি আসলে কি করতে যাচ্ছিলাম। আমি খুবই লজ্জিত, শাই, এবং আমি বসেছিলাম টেবিলে, আম্মা ভাত বেড়ে দিল, আম্মাও বসছে, এবং আমি খাবো, এবং আমি ওয়েট করছি কখন মা কথা তুলবেন যে তুমি কেন ছাদে গেছো বা তুমি কেন কি করছো এটা। কিন্তু ভেরি সারপ্রাইজিংলি আম্মা একটা কথাও বললেন না। আমি চুপচাপ খেয়ে নিলাম। আম্মা একদম নর্মাল আচরণ করলেন, কোন রকম ওই আমি কি করতে গেলাম, কেন করতে গেলাম, কিভাবে করতে গেলাম, সেটা নিয়ে কোন রকম কিছুরই ধার ধারলেন না। এবং আমি ভাবলাম যে যাক, বাঁচা গেল, যে এই যে এক ধরনের হিউমিলিয়েশন থেকে তো বেঁচে গেলাম, যে তখন তো চোখ তুলে কথা বলতে পারবো না, এরকম একটা অবস্থা। যখন খাবার টেবিল থেকে উঠে যাব, তখন আমার মা আমাকে একটা কথা বললেন যে জীবনে এমন কিছুই করবে না যেটার কারণে তুমি যেন নিজের কাছে নিজে ছোট হয়ে যাও। উনি ডিটেলে বলেন নাই যে তুমি আজকে যে কাজটা করতে যাচ্ছিলে সেটা নিয়ে চিন্তা করে তুমি যেন পরে ছোট হতে পারো। উনি শুধু এক লাইনে বলে দিলেন জীবনে এমন কিছু করবে না যেটার জন্য তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাও। এইটা ছিল আমার ওই সময়ের, ওই কাঁচা বয়সের একটা বিশাল বড় উপলব্ধি জীবন নিয়ে। আমি অনেকটা বলতে পারি কি, রেনেসাঁ মানে তো হচ্ছে গিয়ে কি একটা নবজন্ম বা নবজাগরণ। এর আগ পর্যন্ত আমি একরকম ছিলাম। আমার মায়ের ওই কথাটার পরে আমার পুরো লাইফের কোর্সটাই চেঞ্জ হয়ে গেল। কিভাবে? এরপর আমি ডিসাইডই করলাম যে আমার মা যে কথাটা বলেছেন যে জীবনে এমন কিছু করবে না যে যার জন্য তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাও। সো এই যে আমার লাইফের রেনেসাঁ যদি বলি, প্রথম শুরু হয়েছিল একটা দুর্ঘটনার মধ্য দিয়ে। দুর্ঘটনা হয় নাই যদিও, থ্যাঙ্কফুলি, তাহলে তো আমি এখানে থাকতে পারতাম না আজকে। সো সেখান থেকেই আমার রেনেসাঁ যাত্রা শুরু। এরপর আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে আমি ন্যাচারালি ফিল্ম মেকিং করতে চাই। আমি শুরু থেকেই জানতাম আমি ফিল্ম মেকিং করব, এবং আমি
ঢাকায় এসে ফিল্ম মেকিং, বাংলাদেশের একজন বিখ্যাত ফিল্ম মেকারের আমি কাজ শুরু করলাম, এবং কাজ করতে করতে, কাজ শিখতে শিখতে আমি আমার মতো করে আমার এক ধরনের স্টোরি টেলিং, আমার এক ধরনের গল্প বলার ভাষা রপ্ত করার চেষ্টা করলাম, এবং আমি দেখলাম যে আমাকে দিয়ে ফ্যামিলি ড্রামা খুব ভালো হয়। আমি ফ্যামিলি ডাইনামিক, আমি চিটাগং এর ছেলে, সো চিটাগং এর ফ্যামিলির যে ডাইনামিক্সটা থাকে ফ্যামিলির মেম্বার্সদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে, সো আমি এটা খুব ভালো বুঝি, যেহেতু আমি এটা এক্সপিরিয়েন্স করে আসছি। সো আমি ন্যাচারালি দেখলাম যে আমি ফ্যামিলি ড্রামা খুব ভালো বানাতে পারি, এবং সেটা দর্শকরা পছন্দও করে। তো আমার খুব ভালোভাবেই মোটামুটি পার হয়ে যাচ্ছিল সময়টা পার হয়ে যাচ্ছিল। মোটামুটি চারিদিকে একটা দুটো নাম ডাক হচ্ছে এবং কাজও আসছে তখন রেগুলার, নির্মল বিনোদনের কাজ যেগুলো বলে সেগুলো। কিন্তু কোথাও গিয়ে তো একটা শিল্পী হিসেবে কোথাও গিয়ে তো একটা তাড়না থাকে, বা কোথাও গিয়ে একটা চাপ, সেটাও আমি পুরোপুরি হয়তো অনুভব করছি না। কোথাও না কোথাও গিয়ে আমার হয়তো মাঝে মাঝে খোঁচা দেয় না, এরকম একটা অবস্থা। শিল্পী হিসেবে আমি যদি বলি যে আমার আসলে একটা নবজাগরণ হলো কখন, সেটা হচ্ছে যখন এখন থেকে প্রায় 4 বছর আগে যখন কোভিড চলছিল, তখন আমাদের দেশেরই একজন সাংবাদিক ছিলেন শফিকুল ইসলাম কাজল, যাকে তার কর্মস্থল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। উনি খুব বড় পত্রিকার সাংবাদিক ছিলেন না, কিন্তু যে কোনো কারণে হোক তখনকার সরকারের বিরাগ ভাজন হওয়ার কারণে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এটা খুব ছোট আকারে নিউজ আসলো, খুব ছোট আকারে, এবং এটা কারো নজরেই পড়লো না সেভাবে। আমি তখন চিন্তা করি আমার নজরে সামহাও চলে আসছে, এটা সোশ্যাল মিডিয়ার কারণে। তা আমার মনে হলো কি যে একটা লোককে এরকম দিনে দুপুরে উঠাই নিয়ে চলে গেল, তাও আবার সাংবাদিক। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, এটা নিয়ে তো ডেফিনেটলি, যেহেতু সাংবাদিককে যেহেতু উঠিয়ে নিয়ে যাওয়া হলো, কাজে এটা নিয়ে সাংবাদিক কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এক ধরনের প্রতিবাদ আসবে। কিন্তু আমি দেখলাম যে কোনো ধরনের প্রতিবাদই আসলো না, এবং তখন আমি এক ধরনের আমি নিজে থেকে ফিল করলাম, আমি নিজে জাজ করলাম যে তিনি যদি প্রথম সারির কোনো দৈনিকের সাংবাদিক হতেন, সম্পাদক হতেন, তাহলে এই যে উনার গায়ে একটা আঁচড় পড়লেই সেটা একটা ন্যাশনাল হেডলাইন হয়ে যেত। কিন্তু যেহেতু উনি সেই প্রথম সারির দৈনিকের সাংবাদিক না, তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে কোথাও কোনো নিউজ নাই, কোথাও কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। এইটা আমাকে খুব বেশি নাড়া দিল। আমি চিন্তা করে দেখলাম যে না, এটা নিয়ে কথা বলা দরকার। এখানে যেটা আছে যে ফ্রি কাজল, এই কাজলের মুভমেন্টটা আমি শুরু করলাম। আমি প্রতিদিন ফেসবুকে একদিন করে লিখে রাখতাম যে আজকে প্রথম দিন কাজল বাড়িতে ফেরেনি, আজকে দ্বিতীয় দিন সাংবাদিক কাজল বাড়িতে ফেরেনি। এইভাবে অনেক দিন চলে গেছে। সাংবাদিক কাজল নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না, এবং আমাকে তখন অনেকেই বলেছিল যে এগুলো নিয়ে আর কথাবার্তা বেশি না বলতে, কারণ উনি প্রভাবশালী কোনো সাংবাদিকও না। কিন্তু আমার মনে হচ্ছিল যে উনি তো একজন মানুষ, উনার একটা পরিবার আছে, উনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, স্ত্রী আছে। তারা হয়তো প্রতিদিন চিন্তা করে যে কিভাবে বাবা কি বাসায় ফিরবেন, বাবা কি বেঁচে আছেন কি বেঁচে নাই। আমি এই যে প্রতিদিন আমার মতো করে নিয়ম করে, এর আগ পর্যন্ত আমি টেলিভিশনে কাজ করছিলাম একরকম, এই যে ফ্রি কাপল মুভমেন্ট, এটা আমার মধ্যে এক ধরনের এমন ভাবে আঘাত করলো ব্যাপারটা, যেটার কারণে এর পরে আমার কাজের স্টোরি টেলিংটা পুরোপুরি পাল্টে গেল। আমার স্টোরি টেলিংটা চলে আসলো পুরোপুরি অন্যদিকে। বাই দ্য ওয়ে, কাজলকে পরে পাওয়া গেছে। আমি শুধু একা ছিলাম না, আমি যখন ফ্রি কাজল মুভমেন্ট শুরু করে এরপরে আরো অনেকেই যুক্ত হয়েছে, আরো অনেকে যুক্ত হয়েছেন, বিদেশের অনেক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে সবাই যুক্ত হয়েছেন, এবং ওনাকে পাওয়া গিয়েছিল। পাওয়া যাওয়ার পরেও ওনাকে অনেক হ্যাসেল দিয়ে যেতে হয়েছে, এবং প্রায় গুম হয়ে যাওয়ার 11 মাস পরে উনি ওনার পরিবারের কাছে ফিরতে পেরেছিলেন। সো এই একটা ছোট্ট ঘটনা, একেবারেই নাম না জানা হারিয়ে যাওয়া একজন সাংবাদিক, সেটা কোথাও না কোথাও শিল্পী হিসেবে আমার মধ্যে এক ধরনের নবজাগরণ ঘটিয়ে দিল। কিভাবে আমার মনে হলো যে না, আমি আসলে আমার কমফোর্ট জোন থেকে যে ধরনের গল্পগুলো বলছিলাম, সেই গল্পগুলাতে এক ধরনের আনন্দ আছে, বিনোদন আছে, আনন্দ বিনোদনের দরকারও আছে, কিন্তু আমার মনে হচ্ছিল আমার আরেকটু বেশি কিছু করা দরকার। এবং এই কাজলের মুভমেন্টের পরপরই শুরু হলো একজন কার্টুনিস্ট এবং একজন রাইটার, কিশোর এবং মুশতাক, এদের দুইজনকে তুলে নিয়ে যাওয়া হলো। তখন আমি আরেকটু সাহস পেলাম যে না, কাজল যেহেতু ফিরে আসছে,
কাজে কিশোর আর মুশতাকের ব্যাপারেও নিশ্চয়ই কিছু না কিছু হবে। আমি আবার একটা মুভমেন্ট শুরু করলাম আমার মতো করে, এবং কিশোর ফিরে এসেছেন কিন্তু মুশতাক মারা গেছেন। এই ঘটনাগুলা আমার আমার শিল্পী জীবনে, আমি যদি বলি আমার শিল্পী জীবনে এতটাই ছাপ ফেললো যে আমার গল্প বলার ভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেল। আমি চিন্তা করতে, আমি যখনই কোনো স্টোরি আইডিয়া নিয়ে চিন্তা করি, কোথাও না কোথাও সেটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমরা কেউ পলিটিক্সের বাইরে না। এই সময় যারা প্রেমটা করেন সেই প্রেমটাও পলিটিক্যাল। এই সময় আমরা যে বন্ধুত্বটা করি বন্ধুত্বটাও পলিটিক্যাল। আমাদের সবকিছুই কিন্তু পলিটিক্যাল। সো কোথাও না কোথাও গিয়ে আমি এই পলিটিক্সের বাইরে ছিলাম, এবং এই ঘটনার পরে ন্যাচারালি আমার মধ্যে এক ধরনের নবজাগরণ আসলো। তারই ফলশ্রুতি হচ্ছে মহানগর। যখন আমি মহানগর বানানো শুরু করলাম, তখন আমার প্রথমেই মাথায় ছিল যে আসলে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলছি, পুলিশের করাপশন নিয়ে, যেই সময় আসলে পুলিশের করাপশন নিয়ে কথা বলা, পুলিশকে নিয়ে কথা বলাটা আসলে দুরূহ। কিন্তু এই যে মহানগর বানালাম, মহানগর মানুষজন পছন্দ করলেন, তার ধারাবাহিকতা আমি মহানগর 2 বানালাম, সাবরিনা বানালাম। এই যে মানুষজন এই কাজগুলো পছন্দ করছে, এটা শুরু হয়েছিল আসলে সেই একটা ছোট্ট ঘটনা থেকে, সাংবাদিক কাজল। সো আমি যদি বলি যে আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমার মধ্যে রেনেসাটা আসছে কবে, বা আমার মধ্যে নবজাগরণটা বা নবজন্মটা হলো কখন, এই একটা ছোট্ট অনিয়ন থেকে। এবং আমি যদি আমাদের বাঙালি জীবনের এখন যারা আপনারা আছেন এখানে, আপনাদের মতো আমিও, আমাদের জন্য গত বছরটা হচ্ছে একটা স্মরণীয় বছর, 2024, যেটাকে আমরা বলি জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন একটা স্মরণীয় বছর। কেন? কারণ জুলাই আন্দোলনের মাধ্যমে বা মধ্য দিয়ে আমরা কোনো না কোনো ভাবে নিজেদেরকে নতুন ভাবে চিনতে পেরেছি। আমি যদি এইভাবে বলি, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে ঘুম হচ্ছে আমাদের সব প্রিয় অভ্যাস, কিন্তু ঘুম ভেঙে গেলে এই জাতিকে আর কেউ দাবায় রাখতে পারে না। আমরা 15 বছর ঘুমের মধ্যে ছিলাম, এবং ঘুমের মধ্যে ছিলাম, যে যার মতো করে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠছিলাম। কিন্তু সবাই যখন আবার একসাথে হলাম, একসাথে যখন এই নবজাগরণটা হলো, এই যে আমি আশফাক নিপুণ আমার জায়গা থেকে একটা ছোট্ট অণু, যদি আমি বাংলাদেশের 20 কোটি মানুষকে ধরি, তাহলে আমি একটা হয়তো ছোট্ট অণু। আমার জীবনে আমার মতো করে বিভিন্ন সময়ে রেনেসা আসছে, কখনো আমার পরিবারের মধ্যে দিয়ে, কখনো আমার কাজের মধ্যে দিয়ে। ঠিক সিমিলারলি আমার মতো এরকম যারা যারা আছেন বিভিন্ন পেশার, মতের, বিভিন্ন ধর্মের, বর্ণের, পোশাকের, প্রত্যেকের জীবনেই ছোট না কিছু রেনেসা আসছে, যেটার একটা সম্মিলিত যদি আমরা প্রয়াস দেখি, সেটা আমরা দেখলাম কি গত বছর জুলাই আন্দোলনের সময়। জুলাই আন্দোলনে আমরা যে ব্যাপারটা দেখলাম, যে সবাই বলে আমরা আসলে অলস জাতি, বাঙালি অলস জাতি, আমরা আসলে আলসে, আমরা খুব বেশি মুভ করতে পছন্দ করি না, আমরা এক ধরনের কমফোর্ট জোনের মধ্যে থাকি। কিন্তু আমরা কি দেখলাম, আমরা জুলাইয়ে সবাই রাস্তায় এক হয়ে নেমে এসেছিলাম। আমার একটা পোস্টার ছিল, আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম যে বহুত দিন হাইও আন্ন হাইও, মানে এটা হচ্ছে চাটগাঁয় ভাষায় যে অনেক দিন খেয়েছেন আর খেতে দিব না। সো এইভাবে যে সবাই আমরা নেমে গেলাম, এই যে একটা নবজাগরণ শুরু হলো, এটা আমাদের বাঙালি জীবনের, যদি আমি বলি যে এই শতাব্দীর সবচেয়ে বড় অর্জন যদি বলা হয়, এই দশকে, শতাব্দীর বলবো না, এই দশকের সবচেয়ে বড় অর্জন যদি বলা হয়, তাহলে সেটা। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমাদের জীবনে কখনো, প্রত্যেকটা সময়, কোনো না কোনো সময় জীবন আমাকে একবার করে সুযোগ দেয় নবজন্মের বা নবজাগরণ। আমরা অনেকে হয়তো সেটা বুঝতে পারি, আমরা জীবনের ওই কলটা হয়তো বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। আমরা হয়তো অনেক সময় অ্যাভয়েড করে চলে যাই, আমরা হয়তো ধরতে পারি না যে আসলে জীবন আমাকে কি দিচ্ছে বা কোন ইশারাটা দিচ্ছে। যখন এই সমস্ত ইশারা গিয়ে একসাথে যোগ হয়, তখনই একটা বড় ঘটনা হয়। সো আমাদের প্রত্যেকের জীবনে যে ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট ইশারাগুলো, সেই ইশারাগুলো বুঝতে পারাটা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার। যে আমরা এই যে জীবনটা যাপন করে যাচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে আসছি কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যবিহীন ভাবে এখানে কেউ আসে নাই, এবং তার উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু উদ্দেশ্যটা কি, সেটা তো আমাদেরকে আর বলে পাঠানো হয় না। সো আমার মনে হয় কি যে এই উদ্দেশ্যটা হচ্ছে ছোট ছোট জীবন থেকে ছোট ছোট ইশারা, ছোট ছোট কল, যেটা হয়তো আপনার জীবনের মোড়টা হয়তো ঘুরিয়ে দেবে। এই মোড়টা ঘুরিয়ে দেওয়ার মোমেন্টামটা ধরতে পারলেই আমরা আসলে রেনেসাটা ঘটাতে পারি। এবং এরকম একজন একজন করে করে যখন আসলে 20 কোটি মানুষের সম্মিলন ঘটে, তখনই আমরা দেখি যে রেনেসা অফ এ নেশন হয়, যেটা আমরা জুলাই আন্দোলনে দেখেছি।
সো আমাদের জীবনে একটা খুব বড় ঘটনা জুলাই আন্দোলন। আমরা তো জোয়ার ভাটার ব্যাপারটা জানি, যে জোয়ারে পানি আসে, তারপরে ভাটায় পানি চলে যায়। ভাটায় যখন পানি চলে যায় তখন অনেক পলিমাটি জমা হয়ে থাকে, তখন এঁটো জমা হতে থাকে, থাকে না? তখন অনেক এঁটো জমা হতে থাকে। এবার আমি কিছু অপ্রিয় কথা বলবো, সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনের পরে, জুলাই আন্দোলন একটা ভেরি সাকসেসফুল একটা আন্দোলন এবং আমাদের জনজীবনের গতিপথ পাল্টে দেয়া একটা আন্দোলনের পরে আমরা আসলে যেই ধরনের সমাজের স্বপ্ন দেখেছিলাম, যেই ধরনের নবজাগরণের স্বপ্ন দেখেছিলাম, যেই ধরনের রেনেসার কল্পনা করছিলাম, হ্যাঁ রাজনৈতিকভাবে একটা রেনেসা হয়ে গেছে, কিন্তু সাংস্কৃতিকভাবে কি আমরা এখনো সেই রেনেসাটা কি পাচ্ছি? সেই রেনেসাটা কি আমরা করতে পারছি? আমরা এখন দেখতে পাচ্ছি আমরা একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, প্রচন্ড অস্থির সময়। আমরা সবাই সবাইকে খারিজ করে দিচ্ছি, আমাদের শিল্পীদের উপর আঘাত আসছে, আমাদের বাউল শিল্পীদের উপর আঘাত আসছে, এবং আমরা একটা খুবই অস্থির সময়, আমি খুব বেশি চিন্তিত সেটা বলবো না, কিন্তু আমরা যে খুব বেশি অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, এই যে ভাটা হয়ে যাওয়ার পর যে পলিমাটিটা জমা হয়ে গেছে, আমরা যে দিনের পর দিন একে খারিজ করে দিচ্ছি, ওকে খারিজ করে দিচ্ছি, আমার মতের মতো হলেই আমি সমর্থন জানাচ্ছি, আমার মতের বিরুদ্ধে গেলে আমি আসলে বিপক্ষে কথা বলছি এবং তাকে আসলে শত্রু বানিয়ে ফেলেছি। এইটাই কি রেনেসা? এইটা রেনেসা না। আমাদের একটা রেনেসা অফ নেশন, আমাদের একটা রেনেসা হয়ে গেছে, সবচেয়ে বড় রেনেসাটা গত বছর হয়ে গেছে আমাদের জীবনে, জুলাই আন্দোলন। কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এবং বাংলাদেশী নাগরিক হিসেবে আমার মনে হয় যে আমাদের সাংস্কৃতিক ভাবে এবং কালচারালি, সোশ্যালি আরো একটা বড় রেনেসার প্রয়োজন। আমাদের সবাইকে আবার এক হতে হবে, আমাদের সবাইকে আমাদের রুটে ফিরতে হবে, আমাদের যে বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার, সেখানেই ফিরতে হবে। সেই রেনেসা যেদিন আসলে আমরা করতে পারবো, সেদিন আমরা খুব গর্ব সহকারে বলতে পারবো যে হ্যাঁ, রাজনৈতিকভাবে আমরা একটা রেনেসা ঘটিয়ে ফেলেছি। বিশাল বড় ঘটনা, কিন্তু দায়িত্ব সেখানেই শেষ হয় না। আমরা যদি সাংস্কৃতিকভাবে আমাদের কালচারকে যদি আসলে এক ধরনের রেনেসার মধ্যে দিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তখনই আমরা খুব আনন্দের সাথে বলতে পারবো যে আমাদের যুদ্ধটা আসলে শেষ হয়েছে, আমাদের যুদ্ধ শেষ, এখন আমরা গড়ার দিকে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।